প্রথমত হচ্ছে এই ফোরামে এসে কথা বলা আমার জন্য খুব কষ্টকর, কষ্ট এবং সাহসের বিষয় আর কি। আমি ভেতরে ভেতরে খুব নার্ভাস। আমার শ্রদ্ধেয় চেয়ারপারসন স্যার এখানে আছেন এবং খুব ইন্টারেস্টিং, আমরা আমার কয়েকজন বন্ধু সহপাঠী যে আমরা একসাথে পড়াশোনা করেছি এবং আমাকে পড়াশোনায় যিনি খুব হেল্প করেছেন কাজী আনিস, উনি এখন কুমিল্লা ইউনিভার্সিটিতে আছেন। ওনাকেও আমরা মাঝে মাঝে স্যার বলতাম আর কি, হ্যাঁ আনিস স্যার বলতাম আর কি, হ্যাঁ। তো আনিস স্যারই আমাদেরকে পড়াতেন নানা বিষয়ে। তো সো দেখা গেছে যে আমার পক্ষে এখানে কথা বলা একটু কষ্টকর। তবে ছোট্ট করে আমি একটু পেছনের কথাটা বলি, যেটা আসলে আমি এই ইনিশিয়েটিভের সাথে যুক্ত হয়েছিলাম করোনাকালীন সময়ে। করোনাকালীন সময়ে আমি একটা সুযোগ পেয়েছিলাম যে আসলে প্রথমে এনআইএমসি তে একটা ট্রেনিং এ যুক্ত হওয়ার জন্য, যার প্রথম বিষয়টা ছিল হচ্ছে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন এবং ম্যাল ইনফরমেশন নিয়ে। এবং সেই ট্রেনিংটা ছিল হচ্ছে, আমি যতদূর জানি যে যারা এনআইএমসি তে কর্মরত আছেন, তখনকার মহাপরিচালক মহোদয় শাহিন ইসলাম ম্যাডাম খুবই খুবই সজ্জন মানুষ, হ্যাঁ আমাকে খুবই স্নেহ করতেন। তো তিনি সহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন। আসলে তাদের আমি একটা একটা ছোট্ট একটা সেশন তাদের সাথে শেয়ার করার সুযোগ পেয়েছিলাম। তো সামহাও করোনাকাল ছিল, কোনো কাজ ছিল না, আমি একটু মনোযোগ দিয়ে কাজটা করার চেষ্টা করেছিলাম। তো দেখা গেল যে সেই কাজটা করার পরে সামহাও ওনারা একটু আমাকে হয়তো একটু যোগ্য মনে করলেন যে আমি হয়তো এই বিষয়ে কিছু কাজ করতে পারি। তো সেই আসলে করোনাকালে শুরু হলো 2020-এ। তখনই আমি অনলাইনে এনআইএমসির সাথে যুক্ত হই এই মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, ম্যাল ইনফরমেশন নিয়ে কাজ করার প্রেক্ষাপটে। এবং তারপরে আমি আসলে ধারাবাহিক প্রশিক্ষণের সাথে থাকার একটা সুযোগ আমার হয়। এবং এটা বললে হয়তো খারাপ শোনায়, আমি আসলে অলরেডি আমার মনে হয় এনআইএমসিতে আমি অলরেডি 50টার বেশি ট্রেনিং এই পার্টিকুলার বিষয়ে করার আমার সুযোগ হয়েছে। এবং এটা করতে করতে দেখা গেছে এরকম যে আমি আসলে একটু পড়াশোনা করার চেষ্টা করতাম। মূল যে আকর গ্রন্থটি, যেটা আমি প্রথমে বজলু ভাইয়ের থ্রুতে পেয়েছিলাম, সেই বইটা আসলে আমি একটু খুব ভালোভাবে পড়ার চেষ্টা করি, একটু বাংলা অনুবাদ করার চেষ্টা করি। আপনাদের ফোল্ডার একটা বাংলা কপিও আছে, আপনারা দেখতে পাবেন। সেই কপিটা আসলে ওই ইনিশিয়েটিভ থেকেই ধীরে ধীরে পড়ার চেষ্টার পরেই আসলে ওই ওই কপিটার জন্ম। তো সেই কপিটা আপনাদের ফোল্ডারে আছে, হয়তো খুব বেশি কাজে লাগবে না, কিন্তু তারপর আমার মনে হয় আপনাদের কাছে থাকতে পারে, কোনো এক সময় হয়তো এটা একটু আপনাদের কাজে দিতে পারে। তো এই প্রেক্ষাপটে আসলে কাজ করতে করতে দেখা গেল যে আমি দ্য এশিয়ান ফাউন্ডেশন, বিএনএনআরসির সাথে আমার যুক্ততার কারণে এই পার্টিকুলার বিষয়ে আমার আসলে একটু কাজ করার সুযোগ হয়। এবং আমি ঢাকার বাইরেও কয়েকটা জায়গায় মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, ম্যাল ইনফরমেশন, ফেক নিউজের যে সংযোগ, সেগুলো নিয়ে আসলে আমার একটু একটু সামান্য কাজ করার সুযোগ তৈরি হওয়া। তো সেই অভিজ্ঞতার প্রেক্ষাপটেই আমার এই স্লাইডটা তৈরি করা। আমরা 11:15টার দিকে আমরা টি ব্রেকে যাব। আমার মনে হয় আমার হাতে 30 মিনিটের মতো সময় আছে। তো এই 30 মিনিটেই এই আলোচনাটার একটা ছোট্ট অংশ আমি আমাদের আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটা হয়তো আপনারা সবাই জানেন, আপনারা সবাই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল, আপনারা সবাই এই বিষয় সম্পর্কে আগে থেকেই খুব ভালো ভালো তথ্য জানেন। তো তারপর আমার মনে হয়েছে যে আমি যে আসলে গ্রাউন্ড ব্রেকিং তথ্যগুলো আপনার সাথে তুলে ধরতে চাই, সেটা হয়তো কারো একটু কাজে আসতে পারে। আর আমার এই প্রেজেন্টেশনের মূল যে বিষয়টা আমি মনে করি যে আমি আসলে এখানে কিছু কিছু সূত্র, কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, যার মাধ্যমে আপনারা আগামীতে এই বিষয়ে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, ম্যাল ইনফরমেশন, ফেক নিউজ, এই বিষয়ে আসলে আপনি আরো গভীরভাবে পড়াশোনা করার একটা সুযোগ আপনি পেতে পারেন। আমি কিছু রিসোর্স আপনাদের শেয়ার করতে চাই। আমার কাছে মনে হয় যে এটার মাধ্যমে যদি আগামীতে আপনি যদি এই পথে একটু হাঁটবার চেষ্টা করেন বা এই পথে যদি একটু এগোতে চেষ্টা করেন, তাহলে হয়তো এই রিসোর্সগুলো আপনাকে সহযোগিতা করতে পারে। তো আসলে হয়তো আপনারা বিরক্ত হতে পারেন, কিন্তু আমি চেষ্টা করছি যে আসলে 30 মিনিটসে আমি আমি একটু আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করতে। এটা কি রিমোটটা কি কাজ করবে? মনে হয় না। ওকে, রিমোটটা মনে হয় কাজ করবে না। হ্যাঁ, আমার একটা এটা রিমোট থাকলে ভালো হতো, আমি হয়তো একটু চেঞ্জ করতে পারতাম। এটা আমারই একটা ছবি। আমার কাছে মনে হয় যে আমি আসলে নানা জায়গায় যে পড়াতে যাই বা নানাভাবে যুক্ত হওয়ার চেষ্টা করি, আমার কাছে প্রথম কথাটা মনে হয় যে আসলে আমি নিজেকে একজন লার্নার মনে করি। আমি মনে করি আমি এখনো শিখছি। নিশ্চয়ই মৃত্যুর আগ পর্যন্ত আমাদের শিক্ষার সময়। তো আমাদের আজকের এই সেশনে নিশ্চয়ই পরবর্তীতে আপনারাও প্যানেল ডিসকাশনে আপনারা যুক্ত হবেন, আপনারাও ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে আপনাদের মতামত তুলে ধরবেন। তখন নিশ্চয়ই আপনাদের কাছ থেকে অনেক শিখবো। এবং আমি যে আলোচনাটা করছি সেই আলোচনার প্রেক্ষাপটেও আপনারাও যদি আমাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত, ইনসাইটস বা আপনাদের মতামত আমাকে প্রদান করেন, তাহলে হয়তো আমি হয়তো আমার যে প্রেজেন্টেশনটা এটাকে হয়তো আরেকটু সমৃদ্ধ করার সুযোগ পাবো। আমি ছোট্ট করে বলতে চাই যে এখান থেকে আসলে আমরা কি শিখতে পারি আমাদের যে সেশনটা। আমি বলতে পারি আমরা একটু মিস ইনফরমেশন সম্পর্কে একটু ডেপথ জানবো, আমরা একটু অ্যানালিটিক্যাল বিষয়গুলো জানবো। ডিস ইনফরমেশন তো আসবেই, ম্যাল ইনফরমেশনের কথাটা আমাদের সামনে আসবে। আমরা ইনফোডেমিক ওয়ার্ড সম্পর্কে কয়েকটা তথ্য একটু শেয়ার করার চেষ্টা করব।
ইনফরমেশন ডিসঅর্ডারের কথা আমি একটু বলতে চাই, এবং আরেকটু কথা আমি আলোচনা করতে চাই যাকে আমরা বলছি ইউজিসি এবং MIL। এটা হয়তো একটা ছোট্ট সাম আপ, এখান থেকে হয়তো আপনি বিষয়গুলো নিয়ে একটু জানতে পারেন। আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করি, এটা একটু হাতে থাকলে ভালো হতো। ওকে, আমি একটা একটা রিসোর্স আপনাদেরকে একটু দেখাতে চাই। আসলে আমি আসলে যে কথাগুলো আপনাদের এখানে আজকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আসলে আমার এই ৩টা গ্রন্থ। হ্যাঁ, আমি কিছুদিন না, দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, ৭-৮ বছর। এবং তারপরে আমি যে এখানে কথা বলছি, আমার এই কথার মূল সোর্সটা হচ্ছে আসলে এই ৩টা বই। আমার কাছে মনে হয়েছে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন, ডিজিটাল লিটারেসি এবং ডিজিটাল ওয়ার্ল্ড, এই বিষয়গুলো পড়াশোনার জন্য বা এই বিষয়গুলো আসলে একেবারেই রিসোর্সফুল তথ্য জানার জন্য আমার কাছে মনে হয়েছে যে এই ৩টা বই আপনাকে ভীষণভাবে কাজে দিতে পারে। যার মধ্যে ২টো বই আমার কাছে PDF কপি রয়েছে, আমার পেন ড্রাইভে এখানে আছে। আপনারা যদি যাওয়ার সময় যদি মনে করেন আপনারা নিতে চান, আমি বিএনআরসিকেও বলতে পারি, তারা যদি আপনাকে মেইল করতে পারে আপনারা যদি চান, হ্যাঁ, সেটা কিন্তু আপনার জন্য একটা সোর্স হতে পারে। থার্ড যে বইটা, গাইডলাইন্স ফর ব্রডকাস্টার্স অন প্রমোটিং ইউজার জেনারেটেড কন্টেন্ট অ্যান্ড মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি, এই যে বইটা, আমি সামহাও ওই বইটা কেন আমি ডাউনলোড করতে পারলাম না। এটা শুধু দেখা যায়, বা এটা একটু আমি হয়তো আমারই প্রযুক্তি জ্ঞানের সীমাবদ্ধতা যার কারণে ডাউনলোড করতে পারিনি। কিন্তু এই নামে আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন তাহলে আপনি PDF কপি ইজিলি পড়তে পারবেন। এই দুটো বই, জার্নালিজম, ফেক নিউজ অ্যান্ড ডিসইনফরমেশন, এটা আমার কাছে PDF কপি আছে। আপনি ইন্টারনেট পরিসরেও PDF অ্যাভেলেবল, আপনি নামিয়ে নিতে পারেন। আর USAID এর যে আপনার ডিসইনফরমেশন প্রাইমার, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ সোর্স আমি মনে করি। যদি আপনারা কেউ ব্যবহার করতে চান, ইজিলি ব্যবহার করতে পারেন। আমি যে কথা আসলে আজকে এখানে বলার চেষ্টা করছি তার মূল সোর্স হচ্ছে এই 3টি গ্রন্থ। ওকে, আমরা আসলে বর্তমান যে ওয়ার্ল্ড অর্ডার, আমরা জানি ওয়ার্ল্ড অর্ডারের সবচেয়ে বড় যে ফিলোসফি বা রাষ্ট্র কাঠামো, যেটাকে আমরা বলছি ডেমোক্রেসি বা ডেমোক্রেটিক সিস্টেম, এই ডেমোক্রেটিক সিস্টেমটার আসলে একটা প্যারাডাইম শিফট বা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে একটা বড় ধরনের চিন্তার একটা পরিবর্তন, সেটা আসলে আসে 2016 সালে। আপনারা জানেন 2016 সালে যে ইলেকশন, আমেরিকান ইলেকশন, এবং আমেরিকান ইলেকশনে যে ভোট হলো, যেখানে হিলারি ক্লিন্টন পরাজিত হলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে, এবং আমরা সবাই জানি সেই ভোটে কিন্তু হিলারি ক্লিন্টন বেশি ভোট পেয়েছিলেন। এবং সেই ভোটে আপনারা জানেন যে কিন্তু মূল যে ভোট, ইলেকটোরাল কলেজের ভোট, সেই ভোটে আপনার ডোনাল্ড ট্রাম্প জিতলেন। এবং তারপরে এই ভোটে আসলে পরাজিত হওয়ার পরে হিলারি ক্লিন্টন একটা ধন্যবাদ জানিয়ে তিনি আসলে একটু বলা যায় নিভৃতে চলে যান। এবং তারপরে তার যে দপ্তর, অর্থাৎ তিনি যে দপ্তরে কাজ করতেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, তিনি যে সেক্রেটারি অফ স্টেট ছিলেন, সেই দপ্তরের একজন বড় কর্মকর্তার মৃত্যুর পরে তিনি একটা আসলে এটা আপনার কি বলা যায়, পরবর্তী স্মরণ সভায় তিনি এসেছিলেন এবং সেখানে তিনি প্রথম বক্তৃতা রেখেছিলেন আফটার দ্য ডিফিট টু মিস্টার ডোনাল্ড ট্রাম্প। তো সেই বক্তৃতায় তিনি তার ইলেকশন একটা কথা বলেছিলেন। সেই কথাটা ছিল এরকম, সেই কথাটাতে তিনি উল্লেখ করেছিলেন, ফেক নিউজ ইজ অ্যান অ্যাপিডেমিক, এ থ্রেট টু US ডেমোক্রেসি। আপনারা জানেন আমরা যে ডিজিটাল লিটারেসির মাধ্যমে বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করা বা ভোট প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করা, তার যে একদম মাস্টারপিস আপনার এক্সাম্পল, সেটা কিন্তু সেট আপ হয়েছিল হচ্ছে US ইলেকশনে। আমরা যে ফেক নিউজের কথা বলি, যেটা একটা বাজওয়ার্ড হিসেবে আমাদের সামনে আসলো, সেটা কিন্তু প্রথম কয়েন্ড হয়েছিল এই US ইলেকশনকে কেন্দ্র করে। আমি একটু সামনের দিকে যাই। ওকে, একেবারেই সহজ কথা, আমরা এখন যে পৃথিবীতে বসবাস করছি, হ্যাঁ, আমি নিশ্চিত আমাদের সবার কাছেই স্মার্টফোন আছে, এবং স্মার্টফোনের দিকে আমাদেরকে তাকাতে হচ্ছেও। আমরা ট্রেনিং এর মধ্যে আছি, কিন্তু তারপরেও আমরা জানি যে আসলে আমাদের স্মার্টফোনে গুরুত্বপূর্ণ তথ্যপত্র আমাদের কাছে আসছে, যেগুলো আসলে আমাদের কি করতে হয়, আমাদের রেসপন্স করতে হয়, তাই না? আপনার ফোনে হয়তো কোনো মেসেজ আসছে, আপনার ফোনে হোয়াটসঅ্যাপের মেসেজ আসছে, আপনার ফেসবুকে আসছে। তো আমি একদম সহজ করে বললে, এখন কিন্তু আমরা আসলে 2 পৃথিবীতে বসবাস করি। হ্যাঁ, আমাদের কিন্তু এক পৃথিবীতে আমরা আর বিচরণ করি না। আমরা একটা বসবাস করি অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে, আর আরেকটা আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর নাম হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড। এবং এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু আমাদের কিছু বিপদের ক্ষেত্র তৈরি হয়েছে, সেটা আসলে আমাদের আলোচনা করা প্রয়োজন। ওকে, এখানে একটা ছোট্ট তথ্য, এই তথ্য আপনারা সবাই জানেন যে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ কি, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি, সেটা আমরা জানি, সেটা জনসংখ্যা। এই জনসংখ্যা বেশি হওয়ার কারণে ধরেন বাংলাদেশে যে লেভেলের মানুষের মোবাইল পেনিট্রেশন, মোবাইলের ব্যবহার, ইন্টারনেটের ব্যবহার, এটা কিন্তু সারা পৃথিবীর অনেক জায়গায় জনসংখ্যার চাইতে অনেক অনেক বেশি।
অনেক অনেক বেশি। আমার একটা সিটিতে থাকার সুযোগ হয়েছিল ব্রিসবেনে কিছুদিন আমার স্ত্রীর পড়াশোনার থ্রুতে। তো আমি সেই শহরে কিছুদিন থেকেছি ৮-৯ মাস। তো সেই শহরে আমি দেখেছি আরকি, হ্যাঁ? যে অস্ট্রেলিয়া কত বড় একটা দেশ, এই ব্রিসবেন বা কুইন্সল্যান্ড অঙ্গরাজ্য সেটাও কত বড় একটা রাজ্য, হ্যাঁ? এবং পরে আমি খোঁজ করে দেখেছি যে পুরো অস্ট্রেলিয়াতে জনসংখ্যা হচ্ছে ২,৫৮,০০,০০০। আমার এক ঢাকা শহরের আশেপাশে যোগ করলেই সেটা সেটা হয়ে যায়। আর সে কারণে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু মোবাইল পেনিট্রেশন, সোশ্যাল মিডিয়াতে আমাদের অংশগ্রহণ সেটা কিন্তু অনেক বেশি। এটা একটা বিটিআরসির ডাটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে আপনার প্রায় ১১ কোটি মানুষের হাতে মোবাইল তো আরো বেশি, মানে ইন্টারনেট সহ আসলে মোবাইল ফোন আছে। এবং আমি নিশ্চিত আমরা যারা এখানে আছি আমাদের কারো মোবাইল ফোনই হয়তো ইন্টারনেট সংযোগ ছাড়া নেই, আমরা সবাই ইন্টারনেটের মধ্যেই আছি। একটু সামনের দিকে যাই। ওকে, এটা আরেকটা ডাটা যে আমরা আসলে কোথায় বসবাস করছি, হ্যাঁ? আমরা কোথায় বসবাস করছি এটা আমি বলবো আপনারা যারা ইন্টারনেট পরিসর নিয়ে কাজ করেন, ইন্টারনেট পরিসরের বিভিন্ন তথ্যপাত্র নিয়ে কাজ করেন, তাদের কাছে একটা অত্যন্ত বড় প্ল্যাটফর্ম হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা নিয়ে আমাদের একটু কাজ করা প্রয়োজন। এবং এখান থেকে তথ্যগুলো আমাদের কাজে লাগতে পারে। এই তথ্যটা উই আর সোশ্যাল নামে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার এই সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মের তথ্য এখানে পাওয়া যায় এবং আরো কিছু ওয়েবসাইটের কথা উল্লেখ করা আছে। তো সেখান থেকে নেওয়া তথ্য আমি দেখাচ্ছি যে আমরা যে সোশ্যাল মিডিয়াতে যুক্ত বাংলাদেশের মানুষ, তার ৯০% বা ৯০% বেশি হচ্ছে ফেসবুক, ইউটিউবে খুব কম 5.11, টুইটারে 1.5, ইনস্টাগ্রামে 1.78, লিঙ্কডইনে তো আরো কম এবং পিন্টারেস্টে আরো কম। তো তার মানে বলা যায় যে আসলে আমরা আসলে আই ডোন্ট নো, বলা হয় ব্যাংকককে বলা হয় হচ্ছে আপনার ফেসবুক সিটি। আপনারা হয়তো জেনে থাকবেন যে ব্যাংককে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ হচ্ছে ফেসবুক ব্যবহার করে, এটা হয় অ্যারাউন্ড 2 crore। এবং সেকেন্ড লার্জেস্ট ফেসবুক সিটি হচ্ছে ঢাকা সিটি, আমাদের ঢাকা শহর। এখানে বলা হয় যে 1.3 crore অ্যাক্টিভ ফেসবুক ইউজার রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় এরপরে যদি ফেসবুক বা অন্য কেউ যদি টাইটেল করার চেষ্টা করে হোয়াট কান্ট্রি ইজ ফেসবুক কান্ট্রি, আমরা মনে হয় নিঃসন্দেহে এই কৃতিত্ব অর্জন করে ফেলতে পারি যে আসলে অ্যাকচুয়ালি উই আর এ ফেসবুক কান্ট্রি। এটা মনে হয় হয়েই যাবো, এটা মনে হয় আমাদের প্রতিদ্বন্দ্বী মনে হয় কেউ নেই খুব সম্ভবত। যাই হোক, আমরা সামনের দিকে আসি। ওকে, ফেসবুক, আমরা ফেসবুকের বলাই হচ্ছে যে প্রায় 60 মিলিয়ন, 6 কোটির বেশি ফেসবুক ইউজার বাংলাদেশে রয়েছে। এবং দেখেন 6 কোটি সরি না, এটা আমি বলছিলাম, এটা হচ্ছে যে আমরা বাংলাদেশে যে সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে যুক্ত আছি তার মধ্যে কার রেশিও কত বাংলাদেশের জনসংখ্যা, মানে আমাদের ৯০% আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। অন্য দেশের দেখতে হবে আমাকে, ওটা বের করা হয়নি আর কি, আমি বাংলাদেশের কথা বলছি আর কি। হ্যাঁ, এটা বাংলাদেশের টোটাল সংখ্যাটা আর কি। হ্যাঁ, একটু সামনের দিকে যাই আমি। ওকে, আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু, মানে আমার কাছে মনে হয়েছে একটু শেয়ার করা দরকার। আমার কাছে মনে হয় বাংলাদেশে ফেসবুকের পাশাপাশি ইউটিউবের প্রবণতাটা অনেক বাড়ছে। আমরা যদি ইউটিউবকে নিয়ে যদি আসলে এখন সার্ভে করি বা আগামীতে যদি সার্ভেটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমরা দেখবো যে আসলে ইউটিউবের সাবস্ক্রাইবার বা ব্যবহারকারীর সংখ্যা খুব সম্ভবত খুব দ্রুত বাড়ছে। এবং খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় ইউটিউবের যে আপনার এই যে কন্টেন্ট কনজিউমকারী যারা কন্টেন্ট কনজিউম করে ইউটিউব থেকে, আমার কাছে মনে হয় ইউটিউবের এই কন্টেন্টগুলোই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকর। এবং সেখানেই বেশিরভাগ ক্ষেত্রেই আপনার মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশনের ব্যবহারটা বেশি থাকে এবং সামহাও সেটাই আমাদেরকে বেশি করে আকর্ষিত করে। আমরা খুব ভালো করেই জানি যে স্বাস্থ্য নয়, ব্যাধি সংক্রামক। হ্যাঁ, যেটা আসলে ব্যাধি সেটা কিন্তু আমাদেরকে বেশি টানে। এবং খেয়াল করে দেখবেন, আমি তো দেখি বাংলাদেশে যারা কিছু জনপ্রিয় ইউটিউবার যারা আছেন, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, যারা মূলত পলিটিক্স নিয়ে যারা আপনার কন্টেন্ট ক্রিয়েট করেন, আমি মাঝে মাঝে খেয়াল করার চেষ্টা করি, সেখানে কিন্তু মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, ম্যাল ইনফরমেশন এগুলোর ব্যবহার সবচেয়ে বেশি প্রোপাগান্ডা, সবচেয়ে বেশি ধর্মীয় উন্মাদনা, সবচেয়ে বেশি অপপ্রচার, এবং সেগুলোকে আসলে আমাদের ফাইট করা প্রয়োজন। আমি একটা ছোট্ট বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা সবাই জানেন, আমরা যারা ইউনিভার্সিটি শিক্ষক আছি তাদের কাছে ইউজিসি একটা প্রতিষ্ঠান, আমরা জানি। এবং এই প্রতিষ্ঠানটা আমাদের কাছে কেমন সেটা নিয়ে নানা ধরনের আলোচনা হতে পারে। হ্যাঁ, নানা ধরনের আমাদের উপরে নানা কিছু জারি করে। হ্যাঁ, তো কিন্তু আমরা ইন্টারনেট পরিসরে ইউজিসি বলতে যা বুঝি আপনারা সবাই জানেন। আমি আবার একটু শেয়ার করি, এটা আসলে ইউজার জেনারেটেড কন্টেন্ট, নাথিং এলস। ও ফাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, ইউজার জেনারেটেড কন্টেন্ট। হ্যাঁ, মানে আমরা আসলে যেটা একেবারেই কোনো ধরনের আপনার গেট কিপিং ছাড়া, কোনো ধরনের ক্রস চেকিং ছাড়া
যে কন্টেন্টগুলো আমরা ছাড়ছি সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ইউটিউবে, বিশেষ করে ফেসবুকে, সেগুলোকে আমরা বলছি হচ্ছে ইউজিসি। এবং ইউজিসি নিয়েই কিন্তু আমাদের বিপদ বিপদ ক্রমাগত বাড়ছে। একটু সামনের দিকে আসি, এইটা খুব ইন্টারেস্টিং, এটা আমি সেদিন একটু দেখলাম, এই টার্মটা নতুন আমার কাছে কয়েন্ট হলো, যে আসলে মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি, যাকে বলছে MIL, এইটা কেন প্রয়োজন? আমি আমি খুব করে আবিষ্কার করলাম এটা কেন প্রয়োজন। এই MIL না থাকার কারণে, আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি সাংবাদিকতা করেছি, হ্যাঁ, আমি নিজেকে একটু মোটামুটি চালাক চতুর লোক বলেই মনে করি, হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় আমিও এই MIL না থাকার কারণে আমিও আসলে বিপদে পড়ে যাই, এবং বিপদে পড়ে গেছি। এবং আমাকে বিপদে কে ফেলেছে? আমাকে বিপদে ফেলেছে আমাদের মহামান্য ক্রিকেটাররা। তারা যে আপনার ব্যক্তিগত ফোন ফাঁস করে একটা একটা আপনার মোবাইল কোম্পানির বিজ্ঞাপন করছে, এটা কিন্তু আমার মাথায় প্রথমে আসেনি। তারা যে আপনার আপনার আমার আমার ক্রিকেট নিয়ে আমাদের যে অন্ধ আবেগ, আমি বলবো একটু বেশি আবেগ, যেটা আসলে যুক্তিযুক্ত নয়। ক্রিকেট দলের প্রতি আমাদের ভালোবাসা আছে, কিন্তু বাংলাদেশ ডেফিনেটলি ভালো ক্রিকেট খেলে না, এটা আমাদের স্বীকার করতেই হবে। ক্রিকেট নিয়ে আমাদের উচ্ছ্বাস আছে, আবেগ আছে। তারপরে ক্রিকেট টিম নিয়ে আমরা যা করি, ক্রিকেট টিমের প্রতি আমাদের যেরকম ভালোবাসা, যেভাবে আনন্দ করার সুযোগ পাই, এই প্রেক্ষাপটে আমরা জানি যে ক্রিকেটারদেরকে আমরা অন্যভাবে দেখি। কিন্তু এই ক্রিকেটাররাই আপনার আমার এই আবেগটাকে নিয়ে যে খেলাটা খেললো, আপনার আমার যে ডিজিটাল MILটা যদি আপনার স্ট্রং হতো, আমি কিন্তু এটা ধরে ফেলতে পারতাম। হয়তো অনেকেই ধরে ফেলতে পেরেছেন, সৌরভ ভাই তো আগেই ধরে ফেলেছেন, ঠিক আছে, কিন্তু আমার মাথায় এটা প্রথমে আসে নাই যে এটা আসলে এর জন্য এটা করতে পারে। কিন্তু এখন আমি বুঝি, এখন আপনি বিশ্বাস করেন যে যদি কারো ফোন কল ফাঁস হয়, এটা হয় সেটা হয়, আমি বুঝবো যে এর মধ্যে ঝামেলা আছে। সো আই হ্যাভ টু থিঙ্ক এগেইন অ্যান্ড এগেইন ফর দিস। সো আমি এটা একটু আপনাদেরকে পড়ে শোনাই, এটাকে কি বলছে MIL এ। In contemporary information societies, citizens need to be able to effectively access, organize, analyze, evaluate, and create a range of images, sounds, and text on a daily basis if they are to play a full part in the society. These capabilities are referred to as media and information literacy. আপনি আপনি প্রথমত হচ্ছে জানবেন, বুঝবেন যে এর ভেতরে কি আছে, এর কাহিনীটা কি, এখানে কি বোঝাতে চেয়েছে, সেটা আমাকে যথাযথভাবে জানতে হবে, কারণ আমি না জানলে আমি বিপদে পড়বো। আমি বিপদে পড়েছি, নাম্বার ওয়ান। তারপরে কি, তারপরে আমাকে আবার শিখতে হবে কি, যে আমি কিভাবে ভিডিও, অডিও, ইমেজেস আমি কিভাবে ক্রিয়েট করতে পারি ফর মাই কমিউনিকেশন, ফর মাই ইফেক্টিভ কমিউনিকেশন। সেটার যে লার্নিং প্রসেস, সেটাকে বলা হচ্ছে MIL, যাকে আমরা বলছি মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি। আমি মনে করি এখন এইটা আসলে নট অনলি ইন ইউনিভার্সিটি এরিয়া, নট অনলি ইন NIMC সেমিনার রুম, MIL আসলে আরো আগে পড়ানোর বিষয় আমার কাছে মনে হয়। এটা হতে পারে মাধ্যমিক পর্যায়ে, হতে পারে উচ্চ মাধ্যমিক পর্যায়ে, হয়তো এখনো পড়ানো হয়, আমার কাছে মনে হয় আরো ক্রিটিক্যালি এটা পড়ানোর সুযোগ আছে। সো আমাদের ক্রিকেটারগণ আমাকে ধোকা দিয়েছেন, হ্যাঁ, আমি খুব কষ্ট পেয়েছি, আমি সত্যিই কষ্ট পেয়েছি। ইভেন এর যে ঘটনা ঘটেছে, মুশফিকুর রহিমের বাবা আমাদের একটু পরিচিত, আমি সেই ভদ্রলোককে মেসেজ করেছি এই মুশফিককে নিয়ে তামিম কি করছে। পরে উনি আমার বললেন, তুই তো জানিস না, এটা তো কাহিনী ভিন্ন। আমি পরে তো জেনে তো খুব হতাশ হয়েছে। এনিওয়ে, একটু সামনের দিকে আসি। আমাদের যে মূল যে আলোচনাটা, আমার কাছে আর 15 মিনিট সময় আছে, আমি আপনাদের সময় বেশি নিতে চাই না। আমরা 11:15টায় আমরা আমরা নাস্তা খেতে যাব। তো তার আগে আর 15 মিনিট মাত্র। তার আগে সৌরভ ভাই, আপনি আগে কিছু কি বলবেন আমরা যাওয়ার আগে, অথবা এসে আপনি যখন পরে? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তো সো আমি একটু তাহলে কন্টিনিউ করি, হ্যাঁ হ্যাঁ। তো সো আমাদের মূল যে আলোচনা, আসলে আজকের আমাদের ট্রেনিং এর একেবারেই কয়েন্ড ওয়ার্ড, মেইন ওয়ার্ড হচ্ছে মিস ইনফরমেশন। কিন্তু আমরা খুব ভালো করেই জানি যে মিস ইনফরমেশন যখন আমি বলছি, তখন এর সামনে যেটা চলে আসে সেটা হচ্ছে ডিস ইনফরমেশন এবং ম্যাল ইনফরমেশন। আমি এই তিনটা শব্দ নিয়ে প্রথম যে কাজটা করেছিলাম, যখন আমি 2020-এ যখন আপনার NIMC-তে যখন কাজ করি, তখন আমি যখন এই আলোচনাটা শুরু করলাম, তখন আমি একটু চেষ্টা করলাম যে এই তিনটা যে টার্মিনোলজি, এই তিনটার আসলে বাংলা কি হতে পারে। আমি কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার হাকিম আরিফ স্যারের সাথে, তিনি ল্যাঙ্গুইস্টিক বিভাগের অধ্যাপক, তিনি এখন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্বে আছেন। আমি কথা বলেছিলাম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, আমার বিভাগের শ্রদ্ধেয় কয়েকজন সিনিয়র শিক্ষকের সাথে। তাদের সাথে আলাপ করার পরে এই যে তিনটা ওয়ার্ড,
মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন, এই তিনটার আমি একটু বাংলা পেয়েছিলাম। আমি একটু সেটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই। এই তিনটার বাংলাটা ছিল এইরকম। এই তিনটার বাংলা আমরা পেয়েছিলাম এইরকম। আমার শ্রদ্ধেয় শিক্ষকদের সাথে আলাপ করার পরে আমি এটা একটু দাঁড় করাতে পেরেছিলাম। আমি যে আপনাদের ফোল্ডারের যে কপিটা আছে, সেই কপিটার মধ্যেও এইভাবেই লেখা আছে। আমার একটা বাংলা কপি আপনারা দেখতে পাবেন, যে আমরা আসলে মিস ইনফরমেশনকে বলতে পারি ভুল তথ্য, ডিসইনফরমেশনকে বলতে পারি আমরা অপতথ্য, আর ম্যাল ইনফরমেশন যেটা, সেটাকে আসলে অনেক ক্ষেত্রে উদ্দেশ্যমূলক তথ্য বলা যায়। আর যেহেতু এই তথ্যটা সঠিক এবং তথ্যটা ব্যবহার করা হয় অন্যের ক্ষতির জন্য, তো আমার শ্রদ্ধেয় শিক্ষকদের পরামর্শ ছিল এটাকে আমরা বিদ্বেষপূর্ণ তথ্য বলতে পারি কিনা। আসলে এটা এক্স্যাক্টলি কি হবে সেটা হয়তো বাংলা একাডেমি নির্ধারণ করতে পারেন বাংলা একাডেমির পরবর্তী এডিশনে। আমাদেরও শ্রদ্ধেয় শিক্ষকরা যারা আছেন তাদের মধ্যেও নিশ্চয়ই এই শব্দগুলোর এগেনস্টে ভালো বাংলা শব্দ আপনাদের কাছেও আছে, আপনারাও আজকে আমাদের শেয়ার করতে পারেন। তবে অনেকেই আবার ডিসইনফরমেশনকে কুতথ্য বলেন। আমার কাছে শব্দটা ভালো লাগে না। এটা আপনাদের অনেকের কাছে ভালো লাগতে পারে, কিন্তু কুতথ্য শব্দটা আমার কাছে সুদিং বা কি বলা যায়, শ্রুতি মধুর মনে হয়নি বা এখনো হয় না। এনিওয়ে, আপনারাও পরামর্শ দিতে পারেন যে আমরা যদি এই তিনটার বাংলা আসলে কি করতে পারি। আমি আবার একটু পেছন দিকে আসি। আমরা একটু পেছন দিকে আসলাম। আচ্ছা, এখন যে দুনিয়াতে আমরা বসবাস করছি, এই টার্মটা নেওয়া হচ্ছে সেই 2020 সালে, সেই আপনার ইউনেস্কোর যে বইটা, সেই বইটার থেকেই এই তথ্যটা আমি নিয়েছি। তো ইউনেস্কো বলছে এখন আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীটা হচ্ছে ইনফোডেমিক ওয়ার্ল্ড। ইনফোডেমিক ওয়ার্ল্ড কেন বলা হচ্ছে? ইনফোডেমিক ওয়ার্ল্ড এই জন্য বলা হচ্ছে যে তখন ইউনেস্কো বলছে যে তখন আমরা প্যান্ডেমিকের মধ্যে ছিলাম, আর প্যান্ডেমিক পার হয়ে এসেছি, যদিও এখনো প্যান্ডেমিকের প্রভাব আমাদের জীবনে এখনো আছে। তো বলা হচ্ছে যে বর্তমান সময়ে আমরা আসলে বিভিন্ন সোর্স থেকে তথ্য পাই, যেটা এক সময়ে ছিল না। আপনার যখন ইন্টারনেট আপনার কাছে সহজলভ্য হয়ে এসেছে, আপনার হাতে যখন আপনার স্মার্টফোন, তখন দেখেন আপনি নানা সোর্স থেকে তথ্য পান। আমার এক্স্যাক্টলি মনে আছে, আজ থেকে 10 বছর 15 বছর পরে আমি যখন আমার মফস্বলের একটা শহরে বড় হয়েছি, তখন আমার বাসায়, আমার চাচার বাসায়, আমার বাসায় পত্রিকা আসতো না, আমার চাচার বাসায় পত্রিকা আসতো আজও, আগামীকাল এবং দৈনিক করতোয়া। এটা বগুড়া শহরের পত্রিকা, আপনারা হয়তো জানবেন। করতোয়া হচ্ছে বগুড়া শহরের বা উত্তরবঙ্গের সবচেয়ে বড় পত্রিকা, এবং এই করতোয়া হয়তো বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং নিউজ পেপার, যে পত্রিকার নিজস্ব পত্রিকা সরবরাহের সার্কুলেশন সিস্টেম আছে, তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে। সৌরভ ভাই, আমি ভুল বলছি কিনা জানি না, আমার মনে হয় এইটুকু সৌরভ ভাই পরে অ্যাড করতে পারেন আর কি। তো এটা অনেক বড় পত্রিকা, ভালো পত্রিকা আর কি। তো সেই পত্রিকা আসতো, আমরা পরের দিন সকালবেলা তথ্য জানতে পারতাম রাত 8টার বিটিভির সংবাদে। এখন আপনারা খেয়াল করে দেখেন যে যদি ঢাকা শহরে এখন কোনো কিছু ঘটে, যদি কোনো পলিটিক্যাল লিডার বা পলিটিক্যাল সমাবেশে হামলা হয়, কোনো পলিটিক্যাল লিডার মারা যান, ইভেন যদি কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ঘটনা ঘটে, অন্য কোথাও কিছু ঘটে, যদি কিছু একটা ঘটে, এই তথ্য জানতে আমাদের কি 5 মিনিটের বেশি লাগবে? আমার মনে হয় না। সবার আগে তো সৌরভ ভাইয়ের কাছে আসবে, হ্যাঁ, কিন্তু আমরা জানি কোনো না কোনো নেটওয়ার্কে আমাদের কাছেও কিন্তু আসবে। আমরা কিন্তু সেই তথ্যটা জানবো। তারপরে কি হবে? তারপরে হবে সেই তথ্যের আবার নানান ধরনের ন্যারেটিভস আমাদের সামনে আসবে। এটা কেন ঘটলো, কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে, কেউ আপনাকে ভিডিও লিঙ্ক পাঠাবে, কেউ আপনাকে ফেসবুকের স্ক্রিনশট পাঠাবে, এইটা পাঠাবে, সেটা পাঠাবে। তার মানে হচ্ছে আপনি তথ্যের মধ্যে হাবুডুবু খাবেন, আপনি হাবুডুবু খাবেন। এই যে হাবুডুবু খাওয়ার বিষয়টা, এই বিষয়টাকে ইউনেস্কো বলছে যে দিস ইজ দ্য সিচুয়েশন কল্ড ইনফোডেমিক ওয়ার্ল্ড। এটা কখন ইউনেস্কো খুব বড়ভাবে সামনে নিয়েছে? ইউনেস্কো তখনই নিয়েছে যখন আপনার করোনা কালের আপনার প্রভাব শুরু হলো, এবং দেখা গেল যে করোনা কাল চলছে, এবং খেয়াল করে দেখেন করোনা কালে আপনার আমার কাছে কত ধরনের তথ্য আসছে, কত রকম তথ্য আসছে। মধ্যরাতে উঠে আজান দিতে হবে, থানকুনি পাতার রস খেতে হবে, ঠিক আছে, ওখানে এক বাচ্চা হয়েছে, সেই বাচ্চাকে দেখলে করোনা হবে না, ঠিক আছে। মানে আমার ধারণা এর চেয়ে আরো অনেক পিকুলিয়ার আরো অনেক অবৈজ্ঞানিক, আরো অনেক ভয়ঙ্কর রকম তথ্যপাত্র আমাদের কাছে এসেছে। সেটা হোয়াটসঅ্যাপ এসেছে, ফেসবুকে এসেছে, ইনবক্সে এসেছে, মোবাইলে এসেছে, SMS এসেছে, ঠিক আছে। এই SMS ফরওয়ার্ড করেন, আপনার করোনা হবে না, মুসলমানদের করোনা হয় না, বাংলাদেশে করোনা কোনোদিন হবে না, হ্যাঁ। আমাদেরকে সরকারি কর্মকর্তা তো আরো নানাভাবে, হ্যাঁ, নানাভাবে সেটাকে দাঁড় করিয়ে বাংলাদেশে করোনা আসবেই না, কত কি আমরা পেয়েছি। তার মানে দেখেন, আমার যে তথ্যটা দরকার, আমার যে আসলে বিজ্ঞানসম্মত সায়েন্সের, চিকিৎসা বিজ্ঞান থেকে নিঃসরিত যে মূল তথ্যটা দরকার, সেই তথ্যের সাথে আপনি হাজার রকমের তথ্য পেয়েছেন। এই হাজার রকমের তথ্য আপনাকে কি করে ফেলেছে? আপনাকে ডুবিয়ে ফেলেছে, আপনাকে চুবিয়ে ফেলেছে, আপনাকে হাবুডুবু করার অবস্থায় ফেলে দিয়েছে। এই সিচুয়েশনটাকে
ইউনেস্কো বলছে ইনফোডেমিক ওয়ার্ল্ড। আমরা একটা ইনফোডেমিক ওয়ার্ল্ডে বসবাস করছি, যে ইনফোডেমিক ওয়ার্ল্ডের মধ্যে আপনার জন্য মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশনকে ট্রেস করা, যেগুলোর ভিত্তিতে আপনার ফেক নিউজ তৈরি হয় সেটাকে ট্রেস করা, এবং সেটাকে ট্রেস করে নিজেকে সতর্ক রাখা, নিজেকে নিরাপদ রাখাটা জরুরি, সেটা আপনার করাটা খুব প্রয়োজন। সেই প্রয়োজনের জন্যই এই আলোচনা। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনারা যারা বিভিন্ন প্রফেশন থেকে এখানে আছেন, আপনারা শ্রদ্ধেয় শিক্ষকগণ আছেন, আমাদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, তারা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমার যে ছোট্ট আলোচনা, এই আলোচনা থেকে বিভিন্ন জ্ঞান বা বিভিন্ন কিছু জানার যে আগ্রহ আপনাদের তৈরি হবে, আগামীতে যে আপনার পথ চলবেন, সেই পথ চলার মাধ্যমে নিশ্চিতভাবেই অন্যরা আরো উপকৃত হবে। আমি একটু সামনের দিকে যাই। এই আলোচনাতেই, এই বইটাতেই আরেকটা টার্ম কয়েন্ড করা হয়েছে, যে টার্মটা কয়েন করেছে ইউনেস্কো। সেই টার্মটাকে তারা বলছে ইনফরমেশন ডিসঅর্ডার। ইনফরমেশন ডিসঅর্ডার, তথ্য বৈকল্য। ইনফরমেশন ডিসঅর্ডার কি? আমরা আছি ইনফরমেটিক ওয়ার্ল্ডে, এবং এখানে ডিসঅর্ডারটা কে তৈরি করছে, এখানে সমস্যাটা কে তৈরি করছে, এখানে ঝামেলা কে বাঁধাচ্ছে? এখানে ঝামেলা বাঁধাচ্ছে ডিসইনফরমেশন, এখানে ঝামেলা বাঁধাচ্ছে প্রোপাগান্ডা, এখানে ঝামেলা বাঁধাচ্ছে হোক্সেস, এখানে ঝামেলা বাঁধাচ্ছে কনস্পিরেসি থিওরিজ, এখানে ঝামেলা বাঁধাচ্ছে হাফ ট্রুথ, এখানে ঝামেলা বাঁধাচ্ছে স্যাটায়ার। ওই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একের পর এক ছবি ভাসছে, ভিডিও লিঙ্ক আসছে, নানা ধরনের আপনার ম্যাপ দেয়া হচ্ছে, নানা কিছু আপনার সামনে আসছে, যার মধ্যে অর্ধেক সত্য আছে, প্রোপাগান্ডা আছে, হোক্সেস আছে, কনস্পিরেসি থিওরিজ আছে। এই সব কিছু মিলে যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে, সেই সিচুয়েশনটা হচ্ছে ইনফরমেশন ডিসঅর্ডার। I mean, definitely we are living in a society with information disorder. দাদা কিছু বলুন। সবাইকে রিকোয়েস্ট করছি 5 মিনিট পরে নিজের বুঝতে নিয়ে পরীক্ষা আছে, তো ওনাকে 5 মিনিট পরে বাকি রাখা। তো আমরা যেখানে বসবাস করছি সেটা হচ্ছে যে সোসাইটি, আমরা আগে বলেছি অ্যাকচুয়াল ওয়ার্ল্ড অ্যান্ড ভার্চুয়াল ওয়ার্ল্ড। ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের যে পথ চলা, সেই পথ চলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসলে ডিসঅর্ডারের মধ্যে আছি। এবং আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা কোনো না কোনোভাবে এই 6টা আপনার পয়েন্টের মাধ্যমে কোনো না কোনোভাবে আপনারা এই ডিজিটাল প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা ক্ষতির শিকার হয়েছেন, ফাঁদে পড়েছেন। আমিও পড়েছি, আমিও ইচ্ছা করে দিয়ে ফেলেওছি। হ্যাঁ, সেই গল্পটা একটু ছোট্ট করে বলা যেতে পারে। একটু সামনের দিকে যাই। একদম খুব সহজ কথা, এটা যে শুধু সংবাদের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, এটা আপনার প্রতিদিনের দৈনন্দিন ব্যবহার, এটা আপনার প্রতিদিন দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ড, তার সাথেও যুক্ত আছে। তাই খুব সহজ কথা, এইটা আমি প্রথমে দেখে খুব অবাক হয়েছিলাম। আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশের একমাত্র হালাল নুডলস কোনটা? বাংলাদেশের বাজারের মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের একমাত্র হালাল নুডলস বিজ্ঞাপন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমাদের ধর্মীয় সংবেদনশীলতা রয়েছে, এবং আমি বলে দিলাম এইটা একমাত্র হালাল। হোয়াট ডু ইউ মিন? বাকিগুলো হারাম। বাংলাদেশে একটা কোম্পানি শুধুমাত্র হালাল ওয়ার্ড ব্যবহার করে ইউনিলিভারকে নাকানি চুবানি খাইয়ে দিয়েছিল। ইউনিলিভার যে কোম্পানি, ব্রিটিশ কোম্পানি, তাকে শোয়াই দিয়েছিল অ্যারোমেটিক সাবান, খালি একটা ওয়ার্ড ইউজ করছে, হালাল সাবান। দেখেন, যখন এইটা করছে আপনার মিস্টার নুডলস, প্রাণ গ্রুপ, তখন অলমোস্ট ধরা খেয়ে গেছে কে? ম্যাগি নুডলস। তারপরে ম্যাগি নুডলস বাজারে বিজ্ঞাপন দিতে বাধ্য হয়েছে যে এই নুডলস মালয়েশিয়ার এই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সত্যায়িত হালাল নুডলস। সবাই তখন পাগল হয়ে গেছে, হালালের সার্টিফিকেট দৌড়চ্ছে, এবং বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন আসছে, হালাল হালাল, এ বলছে হালাল, ও বলছে হালাল, এ বলছে হালাল। আরে ভাই, তাহলে হারাম কোনটা? সব হারাম। পরবর্তীতে গভর্নমেন্টের সাথে আলোচনা করে তারা ভেতরে বসে মারামারি বন্ধ করছে, তারা 2 কোম্পানি এখন এ হালাল লেখা বন্ধ করছে। আমাদের বিকাশ চঞ্চল চৌধুরী, হ্যাঁ,
সরি যন্ত্রণা ইউনিলিভার, আমাদের বিকাশের যে আপনার বিজ্ঞাপন দেখেন, বিজ্ঞাপন যে বলে দেয়, হ্যাঁ সেন্ড মানি তো ফ্রি, সেন্ড মানি কি ফ্রি? 3টা নাম্বারে ফ্রি। সেন্ড মানি কি ফ্রি? ফ্রি না। চঞ্চল চৌধুরী অনেক বড় অভিনেতা, অনেক বড় আমাদের গুণী মানুষ, খুব ভালো গান, তার লোকগানগুলো অনেক চমৎকার। চঞ্চল চৌধুরী বলে দিচ্ছেন ইউনিলিভারের বিজ্ঞাপনে, কি বলে দিচ্ছেন? নতুন যুগের দূষণ ফোটালেও যায় না। ইউনিলিভারের পিউরির যে কিটের বিজ্ঞাপন, নতুন যুগের দূষণ ফোটালেও যায় না। আমাদের সমাজের একটা প্রতিষ্ঠিত বিজ্ঞানসম্মত পদ্ধতি কি, যখন আপনার পানি দূষিত, পানি আপনার বিশুদ্ধ করার কোনো উপায় নেই, তখন আপনার জন্য সবচেয়ে সহজ উপায় কি, সবচেয়ে গ্রহণযোগ্য বিজ্ঞানসম্মত উপায় কি? পানিকে আপনি যথাযথভাবে ফুটিয়ে, উত্তম রূপে ফুটিয়ে আপনি পান করবেন, ঠান্ডা করে পান করবেন। বিজ্ঞাপনে বলে দিচ্ছে যে না বাবা, আমরা এখন এমন দুনিয়ায় আসছি, এখানে তোমার একমাত্র বাঁচতে হলে ইউনিলিভারই খাইতে হবে, কারণ তুমি নতুন যুগে বসবাস করো। এইটা তো নতুন যুগের দূষণ তো ফোটালেও যাবে না। এটা শুধুমাত্র আপনার ফেক নিউজের বিষয় নয়, শুধুমাত্র সংবাদ মাধ্যমের বিষয় নয়, এটা আপনার প্রতিদিনের বিষয়, যেখানে আপনি প্রতারণার শিকার হওয়ার আপনার সুযোগ রয়েছে, ফাঁদে পড়ার আপনার সুযোগ রয়েছে। যেই ফাঁদ থেকে আপনাকে বাঁচাতে পারে এই MIL, যাকে আমরা বলছি ডিজিটাল লিটারেসি। একটু সামনের দিকে যাই। এই তথ্যটা খুব ইন্টারেস্টিং। এটা আমি ডিজি ইনফরমেশন প্রাইমার থেকে নিয়েছি, US8 এর আপনার যে প্রকাশনা, সেখান থেকে পেয়েছি আমি। এখান থেকে স্পষ্ট করে বলা হচ্ছে, এটা আমরা আসলে জানি যে কোনো ভুল সংবাদ, কোনো প্রোপাগান্ডা, কোনো আপনার কিছু দুঃসংবাদ, হ্যাঁ সেটা কি করে, সেটা খুব দ্রুত ছড়ায়। এবং তারা গবেষণা করে দেখিয়েছেন, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, MIT স্টাডি, তারা একদম গবেষণা করে তারা দেখিয়েছেন যে এটা আসলে 6 টাইম ফাস্টার দৌড়ায়। ভুল তথ্য, অপতথ্য, বিদ্বেষপূর্ণ তথ্য, একদম তারা গবেষণা করে দেখিয়েছেন। আপনি এখনই একটা ভুল তথ্য এখান থেকে ছড়ানোর চেষ্টা করেন, দেখেন এটা একদম হ্যাবক ঘটায় দেবে, ধুম মাচায় দেবে আর কি। হ্যাঁ, আপনি বসে দেখে চেষ্টা করেন, কিছু একটা করে দেন, দেখেন কি ঘটে যায় আর কি। একটু সামনের দিকে যাই। এটা এটা খুব ইন্টারেস্টিং, হ্যাঁ এটা মজার। এটা আমি নিজে একটা ফাঁদ পেতেছিলাম, হোক্স আর কি। টুম্পা চৌধুরী, আমরা যমুনা টিভিতে একসাথে কাজ করতাম। তো টুম্পা আপার আমি নিউজ পড়ছি, আমি হুট করে বললাম যে আপা একটা দুষ্টামি করা যাক। ঠিক আছে কর। তো আপার আমি ছবি তুলে ফেসবুকে দিয়ে দিলাম। ফেসবুক কি দিলাম হচ্ছে, আইমানের বাবা মায়ের তরফ থেকে আপনাদের সবাইকে, ওটা মনে ছিল পহেলা বৈশাখের শুভেচ্ছা, আমি এটা ঈদের ছবি বলে ঈদের শুভেচ্ছার কথা লিখেছি। আইমানের বাবা মার তরফ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা, এমন একটা পোস্ট আমার আর টুম্পা আপার ছবি দিয়ে আমি ফেসবুকে দিয়েছি। আমার মনে আছে এটা বিকালের নিউজ ছিল, বিকাল 5টায় যমুনা টিভিতে 1 ঘন্টার বুলেটিন। তো এটা দেওয়ার পরে ফোনটা আমরা পাশে রেখে আমরা নিউজ পড়ছি। আমি কিছুক্ষণ পরে দেখলাম আমার ফোন পাগল হয়ে গেছে, আমার ফোনে রিং বাজছে, আমার ফোনে হোয়াটসঅ্যাপে কল আসতেছে, আমার ফোনে ফেসবুকে কল আসতেছে, আমার ফোনে মেসেঞ্জার পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমার বউ আমার বলছে তুমি তাড়াতাড়ি ফোন তোলো, কি হয়েছে, তুমি কি করো, হ্যাঁ যা তা অবস্থা। তো আমার মনে আছে শেষের ব্রেকের দিকে যে আমি ফোনটা ধরলাম, আমার স্ত্রীর ফোনটা ধরলাম। হ্যাঁ, তারপর তুমি ফেসবুকে কি লিখছো, কেন কি হয়েছে? বলে আমার ফোন তো বাঁচতে বাঁচতে পাগল হয়ে গেছি আমি। কেন কি হয়েছে? কেউ বলে যে তোমাদের ডিভোর্স কবে হলো, কেউ বলে মিনহাজ এই ভদ্রমহিলাকে বিয়ে কবে করলো, কেউ বলে আগে থেকে তো জানতাম, এ তো আগে থেকেই খারাপ। হ্যাঁ, মানে ধরেন আমার বউয়ের কাছে ফোন আসতে আসতে সে মোটামুটি জাতা অবস্থা তার আর কি। ইভেন তার কিছু কলিগ, শুভাকাঙ্ক্ষী, আপা ভাই সবাই তো আছেই আর কি। হ্যাঁ, আমার বলে তুমি যা করছো তুমি ফেসবুক থেকে আগে সরাও, তারপরে তোমার সঙ্গে কথা বলতেছি। ঠিক আছে, আমি নিউজ পড়ে তোমাকে কল ব্যাক করছি। আমি নিউজ পড়ে কল ব্যাক করলাম। সমস্যাটা কি? আইমানের বাবা মায়ের তরফ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এখানে সমস্যার কি আছে? সমস্যা একটাই, সেটা হচ্ছে টুম্পা আপার সাথে আমার বিয়ে শাদী হয়নি। হ্যাঁ, টুম্পা আপার ছেলের নামও আইমান, আমার ছেলের নামও আইমান। এতে কিন্তু মেসেজে কোনো ভুল নাই। টুম্পা আপার ছেলে, তার ছেলের বয়স 12 বছর, সেই ছেলেটার নামও আইমান, আমার ছেলে আইমান হক, আইমানের বয়সও আপনার 7 বছরের মতো। হ্যাঁ, আমি তো ভাই বিপদে ফেলতে দিয়েছি, বোঝেন নাই? তার মানে কি, আপনি কিন্তু নানাভাবে অন্যকেও বিপদে ফেলতে পারেন। হ্যাঁ, সো বিপদে ফেলার চিন্তাটা ঠিক নয়, কিন্তু আমরা একটা চেষ্টা করব যে আমরা যেভাবে অন্যকেও যাতে বিপদে না ফেলি,
আমি আপনি যাতে বিপদে না পড়ি। তো পরে আমি যে আমার ওয়াইফের মোবাইলটা একটু দেখলাম যে তার কিছু বন্ধু ব্যাচমেট তারা তারা এই ছবি দেখে আমার চারিত্রিক সার্টিফিকেট আরেকবার দিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ, সেটা দেখে খুব মজা লাগলো আর কি। হ্যাঁ, এই ব্যাপার। আমি আরেকটা রুশ ভাই, আমি আরেকটু সময় নিই 5 মিনিট। আপনাকে যেতে হবে আমি জানি, আপনি আপনার কথা শুনবো আমরা। আমি আরেকটু 5 মিনিট সময় নিই আপনাদের, আপনারা কিছু মনে করবেন না। আমাদের এক বন্ধু, আমি নাম বলছি না, জুয়েল চিনে ফেলবে বা আপনারা সবাই চিনে ফেলবেন, সোমা আছে ওখানে আর কি। হ্যাঁ, আমরা একটা ট্যুরে গেলাম। ট্যুরে যাওয়ার পরে আমাদের এক বন্ধু আপনার তারা খালাতো বোনকে সাথে নিলেন। আমরা জানি আমাদের বন্ধুদের মধ্যে অনেকের প্রেমের সম্পর্ক টম্পর্ক থাকে, তারা খালাতো বোন মামাতো বোন বলে নানা ধরনের উৎসব আনন্দে নিয়ে যায়। খুব চমৎকার, আমাদের বন্ধু নিয়েছে। হ্যাঁ, আমরা বাধা দিইনি, খুব চমৎকার। খালাতো বোন গিয়েছে, আমরা কক্সবাজার গিয়েছি। হ্যাঁ, খুব মজা এসে এসে ব্যাপার। হ্যাঁ, এখন খালাতো বোন কক্সবাজারে আসছে, আমরা কক্সবাজারে পানিতে গোসল করছি। এখন ওই যে টাইটানিক পর্যন্ত একটা ছবি তো তুলতে হবে, তাই না? তো আমরা খুব জোর করে খালাতো বোন এবং আমার বন্ধুকে দাঁড় করিয়ে দিয়ে আমরা ছবি টবি তুললাম আর কি। ঠিক আছে, খুব চমৎকার। এখন সেটা তো 12 বছর পার হয়ে গেছে। 12 বছর পার হয়ে যাওয়ার পরে ওই ছবিটা ওই দিনে আমাদের ফেসবুকে, রাকিব তুই চিনতে পারছিস? হ্যাঁ, ওই ছবিটা আমাদের ফেসবুকে আপনার আসছে হচ্ছে মেমোরি আকারে আর কি। হ্যাঁ, এখন তো আমাদের বন্ধুর তো খালাতো বোনের সাথে কিছু হয় নাই, বন্ধু তো অন্য কাউকে বেছে নিয়েছেন, বন্ধু খুব ভালো জীবনযাপন করছেন, সুখী জীবনযাপন করছেন। ঠিক আছে, তারপরে ওই ছবিটা যখন আসছে তখন আমাদের এক বন্ধু ওই বন্ধুকে ছবিটা ওয়ালে শেয়ার করে দিব। এখন বন্ধুর তো নতুন সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, এটা দেখলে হয়তো তার উপর ঝামেলা হতে পারে। তখন সে কি করছে, ছবিটা আমাদের এক বন্ধু, সে এনটিভিতে চাকরি করতো, সে করছে কি তাকে ইনবক্সে দিয়েছে। ইনবক্সে দিয়ে বলে, বন্ধু খালাতো বোনের কথা মনে আছে? বুঝতে পারছেন? ইনবক্সে দিয়েছে। সে খুব ভালো যে আমরা এটা পাবলিকলি না দিই। হ্যাঁ, এখন ধরেন ইয়াং একটা ছেলে মেয়ে সমুদ্রের মধ্যে, হ্যাঁ, টাইটানিক পোজে দাঁড়ায়া দারুণ একটা ছবি। হ্যাঁ, এটা হওয়ার কিছুক্ষণ পরেই যার কাছে গেছে সেই বন্ধু আবার সেই বন্ধুকে ব্লক করে দিয়েছে। ব্লক করে সে কল ব্যাক করছে, আরে মানে একটু গালি, হারামজাদা তোরে আমি পাঠালাম ইনবক্সে, তুই আমার ব্লক মেরে দিলি, কি কাহিনী? হ্যাঁ, আরেক ধরনের টেনশন। তো পরে আরেকদিন আবার যে বন্ধু ব্লক করে দিয়েছে, যার খালাতো বোনের সাথে ছবি ছিল, তাকে আমরা পেলাম। আমারে ও বললো যে তুই আয়, ওরে আমরা ধরবো আজকে। ওরে আমরা বাঁচানোর জন্য ইনবক্সে দিলাম, আর হারামজাদা আমারে ব্লক করে দিল, আয় তো দেখি ওরে আজকে ধরবো। তা আমরা পরে দুইজন মিলে ধরলাম, কিরে তুই ওরে ব্লক করলি কেন, তোর আমরা ইনবক্সে দিলাম। তো বলে, বন্ধু ছবি তো পাঠাইছিস ঠিক আছে, এই ছবির জন্য আমি খালি আদালতের চত্বরে যাওয়া থেকে বাইচে গেছি, ডিভোর্স হওয়া থেকে একটুর জন্য বাইচে গেছি। কেন বাইচে গেছিস? আমরা তো ওয়ালে দিই নাই, সমস্যা কি? বলে, তুই যখন ছবিটা পাঠাইছিস তখন ফোনটা আমার বউয়ের হাতে ছিল। যখন আমরা বলেছি যে খালাতো বোনকে চেনা যায় এই বলে যখন ছবিটা তার ইনবক্সে দেওয়া হয়েছে, তখন সেই ফোনটা তার স্ত্রীর হাতে ছিল। তাহলে বোঝেন কি ভয়াবহ অবস্থা। আমাদের কিন্তু এই ছবি টবি শেয়ার করাটা একটু একটু সতর্ক থাকার সুযোগ আছে। সামনের দিকে যাই, খুব চমৎকার। আপনারা এটা খুব জানেন, এটা খুব ইন্টারেস্টিং এই তথ্যটা। এটা হচ্ছে স্যাটায়ার। এই নিউজটা যে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল, এটা হচ্ছে স্যাটায়ার, হচ্ছে আপনার পোর্টাল। এখানে নিউজই হয় স্যাটায়ার করার জন্য। এবং সেটা কি হয়েছে, সেটা পরবর্তীতে ট্রাম্পের অনুসারীরা এটাকে টুইটারে এমন ভাবে ভাইরাল করেছে, এমন ভাবে সামনে এসেছে। আমরা আমেরিকার মানুষদেরকে অনেক ইনফরমেটিভ, অনেক 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 সভ্য অনেক ব্যাখ্যা আছে, অনেক আপনার জ্ঞানী মনে করলে ব্যাপারটা কিন্তু তা নয়। তারাও কিন্তু সোশ্যাল মিডিয়ার ভুল এবং অপপ্রচার দ্বারা আপনার প্রভাবিত হয়, এবং সেটা আমেরিকান ইলেকশনে প্রভাব বিস্তার করে। এটা ছিল তার অন্য একটা উদাহরণ। আমি একটু সামনের দিকে আসি, এটা আপনারা দেখেছেন এই স্লাইডটা, একটু সামনের দিকে আমি তাড়াতাড়ি শেষ করতে চাই। আমার মনে হয় যে কপিটা আপনাদের দেয়া আছে, আমি যে কপিটা, আমার নামে যে কপিটা আছে বাংলা কপি, সেই কপিটা আপনারা একটু দেখবেন। এটাই হচ্ছে মূল আলোচনা। এবং এটা কোথায় আছে? এটা আমাদের যে এই বইটা ফেক নিউজ অ্যান্ড ডিসইনফরমেশন 2018 সালে ইউনেস্কো যে বইটা করেছে, সেখানে হচ্ছে এই মূল আলোচনাটা। এই মূল আলোচনার সহজ কথা কি, বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, বর্তমানে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে যে তথ্যটা শেয়ার করি, তথ্যটা ভুল, এবং যে তথ্যটা আমরা কোনো ধরনের ইন্টেনশন ছাড়া শেয়ার করি, সেই তথ্যটাকে বলা হচ্ছে মিস ইনফরমেশন বা ভুল তথ্য। খুব সহজ করে আমি যদি তার উদাহরণটা দিই আপনাদেরকে, এখানে খুব এই ইউনেস্কোর সংজ্ঞাটাও এখানে দেওয়া আছে, যদি আপনারা চান আমি আপনাদের স্লাইডটাও দিয়ে দিতে পারি। হ্যাঁ, সেটা একটু আপনারা পরে ব্যবহার করতে পারেন। খুব স্পষ্ট করে 2 লাইনে কি বলা আছে, misinformation is misleading information created or disseminated without manipulative or malicious intent। আপনি একটা তথ্য শেয়ার করছেন, যে তথ্যটা ভুল, যে তথ্যটা সত্য নয়, অথবা হাফ ট্রুথ,
কিন্তু আপনি শেয়ার করছেন কিভাবে? আপনি শেয়ার করছেন হচ্ছে কোনো ধরনের অসৎ উদ্দেশ্য ছাড়া। এই বইটাতে এই যে আপনার জার্নালিজম, ফেক নিউজ অ্যান্ড ডিসইনফরমেশন যে বইটা, এটা ইউনেস্কো থেকে প্রকাশিত। আপনারা জানেন ইউনেস্কোতে বেশি টাকা দেয় ফ্রান্স, ইউনেস্কোর আপনার সদর দপ্তর হচ্ছে প্যারিস। এবং এই বইটাতে যতগুলো উদাহরণ ব্যবহার করা হয়েছে সবগুলো উদাহরণ হচ্ছে ফ্রান্সের উদাহরণ। এবং ইন্টারেস্টিং, এটাতে প্রথম যে তথ্যটা দেওয়া আছে যে ফ্রান্সের একটা আপনার চার্চে ছুরি নিয়ে একজন উগ্রবাদী হামলা করেছিল এবং তাতে আপনার একজন পুলিশ অফিসার মারা গিয়েছিল। এবং পরবর্তী সময়ে ফ্রান্সে ওই দিনটাতে আরো একটা তথ্য আপনার ছড়িয়ে পড়ে যে ওই হামলায় আহত অপর যে পুলিশ অফিসার সেও নিহত হয়েছে। এবং এটা ছিল হচ্ছে ওই সময়ের সবচেয়ে বেশি শেয়ার করা একটা ইনফরমেশন, কিন্তু তথ্যটা সত্য ছিল না। এই যে অপর আহত অফিসারও মারা গেছেন, এই তথ্যটা জনকে শেয়ার করেছেন, এটা হয়তো আসলে অনেকে সিম্পাথি থেকে শেয়ার করেছেন, এটা হয়তো শেয়ার করেছেন কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য ছাড়া। এই ধরনের তথ্যকেই বলা হচ্ছে মিস ইনফরমেশন। আমি যদি বলি ডিসইনফরমেশন সংজ্ঞাটা কি, একদম খুব সহজ করে বলা আছে, ইজ ডেলিভারেট অ্যাটেম্প্ট টু কনফিউজ অর ম্যানিপুলেট পিপল থ্রু ডেলিভারিং ডিসঅনেস্ট, ইনকারেক্ট, ফলস ইনফরমেশন। আপনাদেরকে খুব সহজ করে ছোট্ট করে বলতে চাই, আমরা একসময় ইনফরমেশন মানে যা বুঝতাম, টেক্সট, লিখা, ডেটা, আমরা কিন্তু সেই যুগ থেকে বেরিয়ে আসছি। এখন ইনফরমেশন কি? এখন ইনফরমেশন হচ্ছে ভিডিও, ইনফরমেশন কি গ্রাফিক্স, ইনফরমেশন কি ফটোস, ইনফরমেশন কি ডেফিনেটলি এইগুলো সব ইনফরমেশন। আরেকটা মোক্ষম ইনফরমেশন আমাদের সামনে আছে, তার নাম কি? অডিও তো আছেই, আরেকটা ভয়ঙ্কর আছে, তার নাম হচ্ছে স্ক্রিনশট। হ্যাঁ, আমাদের কাছে যে কত যে স্ক্রিনশট আছে আমরাও পাঠাই, তাই না? এটা কিন্তু একটা নেগেটিভ ব্যাপার আছে। হ্যাঁ, তো স্ক্রিনশটটাও ওয়ান কাইন্ড অফ ফটো, ডেফিনেটলি ফটো, সেটাও আমাদের একটা ইনফরমেশন। আমি ছোট্ট একটা ছবি, এটা একটু অন্য শেয়ারে আছে, আমি এটা একটু শেয়ার করি। আমরা যে বিদ্বেষপূর্ণ তথ্যের কথা বলছি, হ্যাঁ, এটার সংজ্ঞাটা কি? এটার সংজ্ঞাটা খুব ইজি করে বলা হচ্ছে, is based on reality but used to inflict cost to be suffered harm on a person, organization or country। তথ্যটা সত্য, ছবিটা সত্য, ছবিটা ডিস্টর্টেড নয়, ছবিটা মিথ্যা নয়, ইট ইজ ট্রু, বাট এটা কিভাবে হয়? এটা হয় উইথ সাম লিক্স, উইথ সাম হেড স্পিচ। এর মাধ্যমে যখন আপনি অন্যের ক্ষতি করার চেষ্টা করেন, সেটাকে বলা হচ্ছে আপনার বিদ্বেষপূর্ণ তথ্য বা ম্যাল ইনফরমেশন। ধরেন আমার এক বন্ধু তার বিয়ে শাদী হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে কি হয়, বাংলাদেশে বিয়ে শাদীর সময় বিয়ে শাদী ভেঙে দেওয়ার একটা প্রবণতা থাকে না? আমার একটা বন্ধুর সাথে আমার খুব চমৎকার ছবি আছে, আমি আপনাদের শেয়ার করি। আমার বন্ধুর নাম তুলি। হ্যাঁ, ও এখন কানাডায় থাকে। দেখেন কি চমৎকার একটা ছবি, আমাদের ইউনিভার্সিটির জন্য দারুণ একটা ছবি আর কি। হ্যাঁ, ধরেন আমার যদি একটা অ্যারেঞ্জ ম্যারেঞ্জ হওয়ার প্রক্রিয়ায় আমি থাকতাম, ওকে, এবং কেউ যদি চাইতো আমার বিয়েটা ভাঙা দরকার, অথবা আমার এই বিউটিফুল ফ্রেন্ডের যদি আপনার একটা খুব চমৎকার যদি অ্যারেঞ্জ ম্যারেজের আয়োজন যদি চলতে থাকে, হ্যাঁ, এবং কেউ যদি আমার ইমেইলে ঢুকে যেখানে ছবিটা সেভ করা আছে, সে যদি লিক করে যদি এই ছবিটা পেয়ে যায় এবং পাত্রপক্ষের কাছে যদি এই ছবিটা যদি পাঠিয়ে দেয়, এই যে দেখেন যে মেয়েটাকে আপনারা বিয়ের জন্য বাছাই করছেন, সে তার ছেলে বন্ধুদের সাথে কি করতো। হ্যাঁ, আমি কিন্তু বলছি না দিস ফটো ইজ ফলস, দিস ফটো ইজ ট্রু। আমার বন্ধু, সো ইভেন আমার যখন বিয়ে শাদী হয়েছে, যদি আমার শ্বশুর পক্ষের কাউকে যদি কেউ ছবিটা পাঠিয়ে দেন, এই যে ছেলেকে আপনারা বাছাই করছেন দেখেন সেই ছেলের চরিত্র কেমন, কি ফুলের মতো পবিত্র, হ্যাঁ, সেটা কিন্তু কোনো না কোনো ভাবে আমার ক্ষতি করতে পারতো। আপনারা জানেন যে আমেরিকাতে 2016 সালের ইলেকশনে যে হিলারি ক্লিন্টন হারলেন, তার পেছনে অন্যতম একটা বড় কারণ ছিল হিলারি ক্লিন্টনের ইমেইল হ্যাক হয়ে যাওয়া। যেটা করেছিল অনেকেই বলে রাশিয়ানরা করেছিল, অনেকে বলে নর্থ কোরিয়ার লোকজন করেছিল, যেটার আপনার বেনিফিট পেয়েছিল কে? বেনিফিট পেয়েছিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সেটা কি ঘটেছিল? খুব সহজ কথা, যে যখন আপনারা জানেন ওই যে ওয়ান ওয়ান ওই সিনেমাটার নাম কি ভুলে গেলাম, ওই যে আপনার লিবিয়াতে আপনার বেনগাজিতে যে আপনার আমেরিকান যে আপনার কনসুলেটের যে আপনার দূতাবাস কর্মকর্তা ছিলেন, তিনি যে মারা গেলেন, তাকে সিনেমাটা হয়েছে 13 আওয়ার্স মানে মুভিটার নাম আর কি, খুবই একটা কি বলা যায়, খুবই একটা অ্যাকশন মুভি আর কি। বেনগাজিতে যে হামলাটা হয়ে আমেরিকান কনসুলেটের যে প্রধান যে তাকে মেরে ফেলা হয়েছিল, বলা হয় যে ওই হামলার সময়ে আমেরিকার আপনার সেক্রেটারি অফ স্টেট হিসেবে হিলারি ক্লিন্টন দ্রুত ব্যবস্থা নেয়নি, যে কারণে ওই সময় আপনার এই ভদ্রলোকের নামটা আমার মাথায় থেকে হারিয়ে গেল, তাকে আসলে মৃত্যুবরণ করতে হয়েছিল। তাকে মেইল দেওয়া হয়েছিল, এই মেইলে পরে হিলারি ক্লিন্টনের সাথে অনেকে মেইল চালাচালি হয়েছে, এবং হিলারি ক্লিন্টন ওয়াজ ফেইলড টু অ্যাক্ট প্রম্পটলি। তার যে মেইলগুলো কিন্তু সত্য, কিন্তু আপনি কি করেছেন? তার মেইলটা হ্যাক করেছেন।
তার মেইলটা হ্যাক করে সেই তথ্যটা নিয়ে আপনি তার ক্ষতি করতে চেয়েছেন। তো সো আমাদেরও কিন্তু একটু স্মরণ রাখা দরকার, আমাদের যে সকল তথ্যপাত্র ডিজিটালি আপনার থাকে, এই তথ্যপাত্র যাতে কেউ যাতে সহজে আপনার হাতিয়ে নিতে না পারে। যে জন্য আমরা 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 কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা অথেন্টিকেশন ব্যবহার করব, নানাভাবে আপনার সিকিউরিটি এনশিওর করব, এবং আমরা সেফ থাকার চেষ্টা করব, যে যাতে আমরা কোনো অবস্থাতেই আমরা যাতে অন্যের দ্বারা ক্ষতির শিকার না হয়। আমি আলোচনাটা এখানে শেষ করবো জাস্ট একটা উদাহরণ বলে, তারপর আমরা রুশ ভাইয়ের একটু কথা শুনবো। আমি একটু ছোট্ট একটা উদাহরণ বলি। আমি একটা ট্রেনিং এ গিয়েছিলাম হচ্ছে আপনার মালয়েশিয়াতে, কুয়ালালামপুরে। এটা ছিল হচ্ছে আপনার ব্রিটিশ ফরেন অফিসের একটা ট্রেনিং। তো সেই ট্রেনিংটাও ছিল হচ্ছে কম্ব্যাটিং উইথ থ্রেট ইন দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমি এই ট্রেনিং এ গিয়েছিলাম, আমার খুব ইন্টারেস্টিং। আমি এই ট্রেনিং এ যখন গেলাম, যাওয়ার সময় তারা আমাকে প্রথম যে মেইলটা করলো, মেইলে বলে যে ওকে ইউ আর সিলেক্টেড, ইউ আর জয়নিং আস। তারপরে তারা আমাকে নির্দেশনা পাঠালো যে এই করা যাবে, এই করা যাবে না। প্রথম কি নির্দেশনা দিল? প্রথম নির্দেশনা এটাই দিল যে আমি এই প্রোগ্রামে অংশগ্রহণকারী হিসেবে নির্বাচিত হওয়ার পর আমি কোনো অবস্থাতেই কোনো সোশ্যাল মিডিয়ায় লিখতে পারবো না আমি কোথায় কার সাথে মিট করতে যাচ্ছি, কোথায় কোন অনুষ্ঠানে যাচ্ছি। ওকে, আমি প্লেনে চড়লাম মালয়েশিয়াতে, ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই ট্রেনিং এ অংশগ্রহণ করার জন্য রওনা হয়েছি। এখানে ব্রিটিশ হাই কমিশনের এই লোকজন থাকবেন, এরা থাকবেন, সেরা থাকবেন, এই সংক্রান্ত কোনো তথ্য আমি লিখতে পারবো না। আমার প্রথম নির্দেশনা। দ্বিতীয় নির্দেশনা কি? ইন দ্য এয়ারপোর্ট ইন মালয়েশিয়া আমি কারোর সাথে ডিসকাস করতে পারবো না হোয়াট ইজ মাই ডেস্টিনেশন, হোয়াট আই এম গোয়িং টু ডু, হ্যাঁ, হোয়াট ইজ মাই ডিউটি ইন দিস ভিজিট। I can only say if the immigration officers ask me about my journey. প্রোগ্রামে কাজ করলাম। এই যে বিএনআরসি আপনাদেরকে চমৎকার ফোল্ডার দিয়েছে, কলম টলম দিয়েছে, কিছু ব্যাকটেক দিলে ভালো হতো। যাই হোক, তো আমরা ওই প্রোগ্রামে গেলাম। প্রোগ্রামে যাওয়ার পর মনে হলো যে ব্রিটিশ হাই কমিশনের ব্রিটিশদের প্রোগ্রামে আসছি, এরা কত কি না দেবে আর কি। আপনি বিশ্বাস করেন, এই প্রোগ্রামে গিয়েছি, হোটেল ইন্টারকন্টিনেন্টালের কি বলবো, একদম রদ্দি মার্কা কলম আর প্যাড দিয়ে বলছে আপনারা ট্রেনিং করেন। নো প্যাড, নো ব্যাগ, নাথিং। প্রোগ্রামের শেষে ওনারা আমাদেরকে বললেন যে তোমাদেরকে আমরা এই প্রোগ্রামে আসার জন্য আমরা কিছু সেফটি মেজার নিয়েছিলাম। সেফটি মেজারটা কি? যে আমরা আসলে কখনোই কখনোই দেখাতে চাইনি যে তোমরা কোথায় যাচ্ছ, কি করছো না করছো, এটা যাতে পাবলিক হয়ে যায়। পাবলিক হলে কি হবে? তাদের কনসার্ন হচ্ছে এটা যদি কোনোভাবে পাবলিক হয়ে যায়, এটা তোমার সিকিউরিটিকে মিনিমাইজ করে দিতে পারে। তুমি 3 দিন বাসায় নেই, এটা তোমার ফ্যামিলির মানুষের সিকিউরিটি মিনিমাইজ করে দিতে পারে। তুমি ব্রিটিশদের এই প্রোগ্রামে আসছো, এটা তোমার সিকিউরিটিকে মিনিমাইজ করে দিতে পারে। তোমার ঘাড়ে একটা ট্রেনিং এর ব্যাগ, যে ব্যাগে ব্রিটিশ গভর্নমেন্টের লোগো আছে, এটা তোমার সিকিউরিটিকে মিনিমাইজ করে দিতে পারে। তো সো আমরা চেষ্টা করেছি, তাদের বক্তব্য ছিল যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেহেতু আমরা সার্বক্ষণিক যুক্ত থাকি, আমাদের সিকিউরিটির জন্য, সিকিউরিটি ইন ফিজিক্যাল, সিকিউরিটি ইন ডিজিটাল প্ল্যাটফর্ম, ভার্চুয়াল প্ল্যাটফর্ম, এই জায়গায় আমাদের সিকিউরিটি আসলে এনশিওর করার জন্য আমাদের সবারই যে জিনিসটা একান্তভাবে মেনে চলা উচিত, সেটা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিটি, ডেইলি অ্যাক্টিভিটি কোনো অবস্থাতেই রিয়েল টাইমে শেয়ার করা উচিত নয়। এই জন্যই হয়তো আপনারা অনেকে হয়তো আমাকে ফলো করেন, আমি অস্ট্রেলিয়া থেকে ঘুরে এসে তারপরে অস্ট্রেলিয়া ছবি পোস্ট করি। এই জন্য আমাকে বলে তুমি কই, অস্ট্রেলিয়া না বাংলাদেশে? হ্যাঁ, সবাই একটু কনফিউজ হয়। কিন্তু আমি পারতপক্ষে চেষ্টা করি, যদিও আমিও অনেক ফেসবুকে যুক্ত থাকি, অনেক ছবি শেয়ার করি, কিন্তু পারতপক্ষে আমি চেষ্টা করি যে রিয়েল টাইমে আমার ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি শেয়ার না করতে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করে আমরা এতক্ষণ কথা শুনলেন। আমি খুবই হাততালি, আচ্ছা হাততালি, হ্যাঁ হ্যাঁ, আমি খুবই দুঃখ প্রকাশ করছি, আমি হয়তো আপনাদের সময় নষ্ট করেছি, কিন্তু আমার একটু চেষ্টা ছিল যাতে আগামীতে আপনারা এই পথ ধরে আপনারাও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন, কাজে যুক্ত হতে পারেন। এবং দিন শেষে আমি যেটা চাই যে আমরা যেহেতু অন্যদেরকেও আমরা সতর্ক করব, শিক্ষিত করব, নিরাপদ করব, সাথে কি করব, সাথে আমরা যাতে একটু নিজেরাও সতর্ক থাকতে পারি, নিজেরাও শিক্ষিত হতে পারি, সাথে নিজেরাও নিজেদের নিরাপত্তা বলয়টাকে
আরো শক্ত করতে পারি।